দর্শক দেখতেই পাচ্ছেন ভালুকদের রাজত্বে প্রবেশ করেছি। হ্যাঁ, অবশ্যই রিস্ক আছে, কারণ তারা হিংস্র প্রাণী, আর এ ধরনের হিংস্র প্রাণীদের থেকে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকতে হবে। আমিও তাই করছি। আমার আশেপাশে বেশ কিছু নিরাপত্তা কর্মী রয়েছেন। দর্শক, এটিএন বাংলার আজকের এই বিশেষ আয়োজন রহস্যময় পৃথিবীতে পুরো অনুষ্ঠান জুড়ে আমি সাফায়েত তৌসিফ আপনাদের সাথে রয়েছি। আর আজকের পর্বে আমরা ভালুকদের জীবনের নানান বিস্ময়কর দিক আর রহস্যময় আচরণ সম্পর্কে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। ভালুক একটি স্তন্যপায়ী প্রাণী। উত্তর গোলার্ধের সর্বত্র এবং দক্ষিণ গোলার্ধের কিছু কিছু অংশে ভালুক দেখতে পাওয়া যায়। বর্তমানে পৃথিবীতে সর্বসাকুল্যে 8 প্রজাতির ভালুক পাওয়া যায়। প্রজাতিগুলো হলো ব্রাউন বিয়ার, স্লথ বিয়ার, আমেরিকান ব্ল্যাক বিয়ার, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, পোলার বিয়ার, সান বিয়ার, স্পেকটেকল বিয়ার এবং জায়ান্ট পান্ডা। নেকড়ে কিংবা সিংহের সাথে তুলনা করলে ভালুককে প্রায়ই অসামাজিক প্রাণী হিসেবে উপস্থাপন করা হয়, কিন্তু সামগ্রিক দৃষ্টিতে ভালুককে বর্ণনা করার জন্য অসামাজিক শব্দটি ব্যবহার করা আসলে ঠিক নয়। একথা সত্য যে যদিও ভালুক বর্ধিত পারিবারিক গোষ্ঠীতে বসবাস করে না বা শিকারে যোগ দেয় না, তথাপি তারা একে অপরের খুব কাছাকাছি থাকতে পারে, প্রকৃতপক্ষে জোট এবং বন্ধুত্ব তৈরি করতে পারে। সাম্প্রতিক এক গবেষণা দেখা গেছে ভালুকদের পারিবারিক বন্ধন খুবই দৃঢ়। মজার ব্যাপার হচ্ছে কিছু প্রাপ্তবয়স্ক ভালুক ছোট ভালুকদের পরামর্শদাতা হিসেবে কাজ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানুষের মতো 2 পায়ে ভর করে রীতিমতো দাঁড়িয়ে পড়েছে। আর এই কাজটি করার পেছনে একটি বিস্ময়কর রহস্য রয়েছে বা একটি বিস্ময়কর কারণ রয়েছে। এই মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে যাওয়ার প্রবণতা ঠিক তখনই দেখা যায় যখন ওরা প্রতিপক্ষকে নিজেদের আকৃতি অস্বাভাবিক বড় করে দেখাতে চায়। মোটের উপরে এটি হচ্ছে ভয় দেখানোর একটি কৌশল। যখন আপনাকে এমনতর অবয়বে দাঁড়িয়ে এই সুবিশাল দেহ আর লোমশ অবয়বটাকে মেলে ধরবে, তখন ঘাবড়ে না গিয়ে কোনো উপায় রয়েছে? কালো ভালুক অত্যন্ত আঞ্চলিক এবং কঠোরভাবে মাতৃতান্ত্রিক সমাজে বাস করে। পুরুষদের জন্য গড় অঞ্চল প্রায় 16 কিলোমিটার এবং মহিলাদের জন্য 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মজার ব্যাপার হচ্ছে ভালুক মানুষের মতো বাড়ি বা এলাকার রেঞ্জ ভাগ করে। কালো ভালুকের মায়েরা নিজেদের এলাকায় একটি অংশ তাদের মেয়েদের জন্য ছেড়ে দেয়। সাধারণত 2.5 বছর বয়সে উপনীত হলে মেয়েরা তাদের মায়ের কাছ থেকে প্রাপ্ত অঞ্চলটিকে আরও প্রসারিত করে এবং একটা সময় এটিকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিতে চেষ্টা করে। অপরদিকে 2.5 থেকে 3 বছর বয়সে উপনীত হলে ছেলেরা তাদের মায়ের এলাকা ছেড়ে নিজস্ব অঞ্চল প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। প্রায়শই তাদের মায়ের অঞ্চল থেকে 100 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরে ঘুরে বেড়াতে হয় এবং তাদের নিজস্ব অঞ্চল প্রতিষ্ঠার জন্য অন্যান্য ভালুকের সাথে লড়াইয়ে লিপ্ত হতে হয়। ভালুকদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি হয় প্রজননের সময় পুরুষদের মধ্যে গ্রহণযোগ্য নারীদের নিয়ে লড়াই করে। বয়স্ক পুরুষরা বিশেষ করে অল্প বয়স্ক পুরুষদের প্রতি বেশি আক্রমণাত্মক হয়। তাই বেশিরভাগ পুরুষ ভালুকের শরীরে এই ধরনের লড়াই পরবর্তী জখমের চিহ্ন সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়। পুরুষেরা তাদের নির্ধারিত এলাকায় সাধারণত 7টির বেশি মহিলা ভালুককে স্থান দিয়ে থাকে। গবেষণায় দেখা গেছে ভালুকেরা আক্রমণাত্মক ভঙ্গি কিংবা ভয় দেখানোর মাধ্যমেও তাদের সামাজিক অবস্থান এবং আধিপত্য বজায় রাখে। খাবারের প্রাচুর্যের উপর নির্ভর করে দখলে থাকা এলাকার আয়তনে পার্থক্য তৈরি হতে পারে। সাধারণত যখন খাদ্যের অভাব হয় তখন বৃহত্তর এলাকা ব্যবহার করা হয়। ঋতুভেদে আমেরিকান কালো ভালুক 40 থেকে 200 বর্গ কিলোমিটার, গ্রিজলি ভালুক 300 থেকে 700 বর্গ কিলোমিটার এলাকায় বিচরণ করে। তবে কিছু মেরু ভালুক 48,000 বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে ভ্রমণ করে থাকে। ভালুকেরা সাধারণত গাছের সাথে শরীর ঘষে তাদের গন্ধ ছড়িয়ে দিয়ে নিজ নিজ এলাকা বা অঞ্চল চিহ্নিত করে। এছাড়াও গাছের কাণ্ডে নখ দিয়ে আঁচড় কেটে এবং ঘন ঘন প্রস্রাব ও মলত্যাগ করে তাদের গন্ধ বার্তা রেখে যায়। পান্ডা ভালুকেরা তাদের উপস্থিতি জানান দিতে গাছ এবং পাথরের ঘ্রাণ ছড়িয়ে দেয়। তাদের ছোট লেজের নিচে ঘ্রাণ গ্রন্থি থাকে, এমনকি মলদ্বারের চারপাশের গ্রন্থি থেকে এক ধরনের তরল নিঃসরণ ঘটিয়েও তাদের সীমানা চিহ্নিত করে জায়ান্ট পান্ডারা। ব্রাউন বিয়ার হলো ভালুকদের একটা বড় প্রজাতি। এর আদি নিবাস এশিয়া ও ইউরোপ হলেও বর্তমানে কেবল কানাডা ও উত্তর আমেরিকাতে পাওয়া যায়। স্লথ বিয়ার মূলত ভারত, শ্রীলঙ্কা এবং নেপালের তৃণভূমিতে বসবাস করে। বাংলাদেশ থেকে অনেক আগেই স্লথ বিয়ার বা মন্থর গতির ভালুক বিলুপ্ত হয়ে গেছে।
আমেরিকান ব্ল্যাক বিয়ার। আমেরিকান ব্ল্যাক বিয়ার উত্তর আমেরিকার প্রায় সর্বত্রই পাওয়া যায় এবং এর আবাস ফ্লোরিডা থেকে কানাডা হয়ে উত্তর আলাস্কা পর্যন্ত বিস্তৃত। মজার ব্যাপার হচ্ছে সকল কালো ভালুকের গায়ের রং কিন্তু কালো নয়। অনেক ভালুকের গায়ের রং নীলচে কালো, কোনোটির রং দারুচিনির মতো বাদামি, আবার কোনোটি সাদা হতে পারে। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। এশিয়াটিক ব্ল্যাক বিয়ার এশিয়ার স্থানীয় একটি মাঝারি আকারের ভালুক প্রজাতি। এরা ব্ল্যাক বিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার এবং মুন বিয়ার নামেও পরিচিত। এটি হিমালয়ের দক্ষিণ পূর্ব অঞ্চলে বসবাস করে। ভারতীয় উপমহাদেশের উত্তরের অংশ, চীন, জাপানের হনসু এবং শিকোকু দ্বীপপুঞ্জ, এছাড়াও তাইওয়ানে এটিকে দেখা যায়। উপমহাদেশের 4 প্রজাতির ভালুকের মধ্যে 3টিই কিন্তু একসময় বাংলাদেশে ছিল। সেই হিসেবে বাংলাদেশের বনগুলোই পৃথিবীর অন্যতম বন ছিল, যেখানে 3টি প্রজাতি একসঙ্গে বাস করত। বর্তমানে বাংলাদেশে যে 2টি প্রজাতির ভালুক পাওয়া যায় তার মধ্যে এশীয় কালো ভালুক অন্যতম। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি বনাঞ্চলে মাঝে মধ্যে এদের দেখা মেলে। কালো ভালুক দিন রাত সমান সক্রিয়। এরা জঙ্গলাকীর্ণ পাহাড়ি বন ও সমতল বনে থাকতে পছন্দ করে। কালো ভালুক গাছে এবং পাহাড়ে উঠতে দক্ষ, এমনকি তাদের পেছনে পা ভেঙে গেলেও তারা আরোহণ চালিয়ে যেতে পারে। এরা ভালো সাঁতারুও বটে। এসব কালো ভালুককে IUCN এর রেড লিস্টে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশেও একটি মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত এবং 2012 সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। সুপ্রিয় দর্শক, এই ফাঁকে জানিয়ে রাখি, আজ আমরা যে প্রজাতির ভালুকদের কাছাকাছি অবস্থান করছি এদেরকেই কিন্তু এশিয়াটিক ব্ল্যাক বিয়ার বলা হয়। পোলার বিয়ার। পোলার বিয়ার বা মেরু ভালুক পৃথিবীর স্থলভাগে বিচরণকারী সবচেয়ে বড় মাংসাশী প্রাণী। কানাডা, রাশিয়া, আলাস্কা, গ্রিনল্যান্ড ও নরওয়ের বরফাচ্ছাদিত এলাকায় তাদের বিচরণ। একটি পূর্ণবয়স্ক পুরুষ মেরু ভালুক 10 ফুট পর্যন্ত লম্বা এবং প্রায় 750 কেজি পর্যন্ত ওজন হতে পারে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, মেরু ভালুক দেখতে সাদা হলেও তারা আসলে সাদা নয়। তাদের পশম কিন্তু বর্ণহীন। সূর্যের আলোর প্রতিফলনে তা সাদা দেখায়। সানবিয়ার। সানবিয়ার বা সূর্য ভালুক দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় গভীর বনে দেখা যায়। চীনের দক্ষিণ অংশ, থাইল্যান্ড থেকে শুরু করে একদম অস্ট্রেলিয়ার আগ পর্যন্ত যেখানে বন জঙ্গল আছে সেখানে সূর্য ভালুকের দেখা মেলে। পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির ভালুক এটি। বাংলাদেশ থেকে সূর্য ভালুকরা বিলুপ্ত হয়েছে বলে মনে করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এদের অস্তিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা। স্পেকটেকল বিয়ার। স্পেকটেকল বিয়ার বা চশমা ছোপ ভালুক হল দক্ষিণ আমেরিকার একমাত্র ভালুক প্রজাতি। ভেনেজুয়েলা থেকে আর্জেন্টিনা পর্যন্ত দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা জুড়ে এতে দেখা মেলে। স্পেকটেকল বিয়ারের এমন নামকরণ করা হয়েছে হলুদ রঙের রিংগুলির জন্য, যা তাদের চোখকে ঘিরে থাকে বড় চশমার মতো। স্লথ বিয়ারদেরও অনেকটা এরকমের ছোপ দেখা যায়। জায়ান্ট পান্ডা। ভালুক প্রজাতিরগুলোর মধ্যে মানুষের কাছে সবচেয়ে পছন্দের প্রাণী হচ্ছে জায়ান্ট পান্ডা। অবশ্য এই জায়ান্ট পান্ডারা ভালুক প্রজাতির অন্তর্ভুক্ত কিনা বিষয়টি নিয়ে একসময় বেশ বিতর্ক থাকলেও DNA পরীক্ষার মাধ্যমে সেই বিতর্কের অবসান ঘটেছে। এদের আবাসস্থল মূলত দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের পাহাড়ি ঢালের বাঁশবনে। জায়ান্ট পান্ডারা বেশি বসবাস করে চীনের সিচুয়ান রাজ্যে। পার্শ্ববর্তী সানজি এবং গানসু রাজ্যেও এদের দেখা মেলে। দর্শক, এতক্ষণ এই ঝোপের ভেতরে ভালুকদেরকে খোঁজার চেষ্টা করেছি। এই গহীন বনের ভেতরে কোথায় যে তারা লুকিয়ে রয়েছে এটি কিন্তু আসলে খুঁজে পেতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। আমি কিন্তু এখনও পর্যন্ত ওদেরকে ঠিক রেঞ্জের মধ্যে পাইনি। অনেক দূরে হয়তো ওরা চলে গিয়েছে। এখন আসলে ওদের বিশ্রামের সময়। এই সময়টা রোদ থেকে বাঁচার জন্য ওরা কিন্তু একদম বুনো ঘন লতার পাশে কোথাও বিশ্রামে থাকে। আর আমি হাঁটতে হাঁটতে যে বিষয়টা ভাবছিলাম যে এদিকে সেদিকে ডানে বামে কত জায়গা, এই যে এতগুলো জায়গার দিক মনে রাখা, এটি কিন্তু খুব কঠিন একটি কাজ। দর্শক, আপনারা জেনে অবাক হবেন, ভালুকরা কিন্তু দিক নির্ণয়ের ক্ষেত্রে অন্য যে কোনো প্রাণীদের চেয়ে যথেষ্ট পটু। ওরা এই ব্যাপারে এতটাই অভিজ্ঞ যে ধরুন 10 বছর আগে কোথাও হয়তো খাদ্যের সংস্থানে ওরা গিয়েছিল, সেখানে হয়তো পর্যাপ্ত খাবার পেয়েছিল, একেবারে ঠিক হুবহু
সেই জায়গাটিকে তারা মনে করে সেখানে গিয়ে পৌঁছে যেতে পারে। এতটুকুও বিভ্রান্ত তারা হয় না। বেশিরভাগ ভালুকের মোট 42টি দাঁত থাকে, যার মধ্যে 4 ধরনের দাঁত রয়েছে: 10টি মোলার, 16টি প্রিমোলার, 4টি ক্যানাইন এবং 12টি ইনসাইজার। ভালুকের দাঁতে এত জোর যে আধা ইঞ্চি পুরো ইস্পাতের পাত তারা এফোড় ওপর করে দিতে পারে এক নিমেষেই। এমনকি একটি নীলতিমির মাথার খুলি চূর্ণ করার জন্য তাদের দাঁতগুলো যথেষ্ট শক্তিশালী। গবেষণায় দেখা গেছে একটি গ্রিজলি ভালুকের কামড়ের জোর প্রায় 1200 PSI। মজার ব্যাপার হচ্ছে, বৃদ্ধিপ্রাপ্ত দাঁতের রিং দেখে বিজ্ঞানীরা ভালুকের বয়স নির্ণয় করতে পারেন খুব সহজেই। ভালুকদের দু ধরনের লোম রয়েছে এবং এই দু ধরনের লোমের কাজও কিন্তু আবার দু রকমের। এক ধরনের লোম হচ্ছে ছোট আর আরেক ধরনের লোম হচ্ছে বড়। এই ছোট লোমগুলো তাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আর বড় লোমগুলো তাদের ত্বককে পানির হাত থেকে বাঁচায় এবং একই সাথে ছোট ছোট লোমগুলোকে সুরক্ষা দেয়। ভালুকের নাক খুব প্রশস্ত। তাদের অনুনাসিক শ্লেষ্মা অঞ্চল মানুষের তুলনায় প্রায় 100 গুণ বড়। ভালুকের নাকে এক বিশেষ ধরনের লোম রয়েছে খাওয়ার সময়, যা তাদের নাকের ছিদ্র বন্ধ করতে সাহায্য করে, যাতে কোনো পোকামাকড় সেখানে প্রবেশ করতে না পারে। মূলত ভালুক তাদের দৃষ্টিশক্তির চেয়ে গন্ধের তীব্র অনুভূতির উপর নির্ভর করে। ভালুকের গন্ধ শোকার ক্ষমতা অসাধারণ। গবেষণায় দেখা গেছে পৃথিবীর বিভিন্ন দেশে গোয়েন্দাগিরির কাজে ব্লাড হাউন্ড নামের যে কুকুর ব্যবহার করা হয়, ভালুকের ঘ্রাণ শক্তির প্রখরতা তাদের ঘ্রাণ শক্তির চেয়ে প্রায় 7 গুণ বেশি। মজার ব্যাপার হচ্ছে, মানুষের যেমন স্বতন্ত্র ফিঙ্গারপ্রিন্ট থাকে, তেমনি প্রত্যেকটি ভালুকেরও আলাদা নাকের ছাপ রয়েছে। নাকের এই অনন্য বৈশিষ্ট্যের কারণে বনাঞ্চলে ভালুকের সংখ্যা গণনা এবং পর্যবেক্ষণের কাজটি খুব সহজেই করা যায়। দর্শক, এতক্ষণ ঝোপের ভেতরে ছিলাম। বারবার অনেকে আমাকে বারণ করছিল, এখানে যথেষ্ট সাপের উপদ্রব, আর আমিও রিস্ক নিলাম না। তবে এখানটাতেও নাকি বেশ কিছু সাপ মাঝে মাঝে দেখা যায়। তো আমি আসলে যেহেতু ভালুকদের আশেপাশেই রয়েছি, এখানটি দিয়ে ভালুকদের আরেকটি শেড রয়েছে, আমি সেই শেডে যাব। তো জানি না, যেহেতু বলা হচ্ছে সাপ এখানেও থাকতে পারে, ভাগ্য ভালো থাকলে হয়তো দেখাও পেয়ে যেতে পারি। খুব একটা কাছাকাছি যেতে যাচ্ছি না। দর্শক দেখেন কত বড় আর প্রকাণ্ড সাপটা, যেতে যেতে শুধুমাত্র তার লেজটাই এখন দেখা যাচ্ছে। আমি একটু যাই পেছনে, দেখি কি অবস্থা। ওর সাথে ওর একটা সঙ্গিনীও ছিল, সেটা এখন কোথায় আছে আমি ঠিক জানি না। এই গর্তটার ভিতরে নেমেছিল, এতটুকু দেখেছি। এখন সেটা কোথায় গিয়েছে বুঝতে পারছি না। ভালুক তার সুবিশাল দেহ নিয়ে বেশিক্ষণ লাফাতে পারে না। এরা সমতল ভূমিতে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। শিকারের সন্ধানে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে ভালুক। গবেষণায় দেখা গেছে ভালুকরা পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে তাদের ফিরে আসার পথ খুঁজে পায়। অবাক করা ব্যাপার হচ্ছে, ভালুকের পেছনের থাবার ছাপটি মানুষের পায়ের ছাপের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পদার্থটি, এটি কিন্তু আসলে ভালুকের মল। এটি একেবারে কুটকুটে কালো। আমি সামনে আরও বেশ কিছু মল দেখেছি যেগুলো কিন্তু কমলা বর্ণের। এর একটি কারণ রয়েছে, মূলত খাবারের ভিন্নতার কারণেই মলের এ ধরনের তারতম্য হয়। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, ভালুকেরা যখন খাবার খায় তখন নানান খাবার থেকে বিভিন্ন ধরনের বিষক্রিয়ায় তারা আক্রান্ত হয়, যার দরুন তাদের অনেক সময় পেটে নানা রকম গোলযোগ গোলমাল, পেটের পীড়া দেখা দেয়। আর এ ধরনের রোগ থেকে বা এ ধরনের ব্যাধি থেকে বাঁচার জন্য তারা কিন্তু একটি বিস্ময়কর কাজ করে। প্রাণীজগতে এ ধরনের আচরণ অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে। ভালুকেরা যে কাজটি করে, তারা খনিজ সমৃদ্ধ মাটি খুঁজে খুঁজে বের করে। আর এ ধরনের খনিজ সমৃদ্ধ মাটি তারা যখন খাবার হিসাবে খায়, তখন কিন্তু তাদের পেটে যে গোলমাল ছিল বা গোলযোগ ছিল,
সেটি কিন্তু দূর হয়ে যায়। এছাড়াও তারা নানান ভেষজ উদ্ভিদ খুঁজে খুঁজে বের করে, আর এ ধরনের ভেষজ উদ্ভিদ খুঁজে খুঁজে বের করে তারা খেয়ে তাদেরকে এ ধরনের ব্যাধির হাত থেকে বাঁচাতে চেষ্টা করে। ভালুকের প্রজনন সক্ষম হওয়ার বয়স এক এক প্রজাতির এক এক রকম। আকারে ছোট প্রজাতির ভালুক সাধারণত 2 বছর বয়সে প্রজনন সক্ষম হলেও বড় প্রজাতির ভালুকের ক্ষেত্রে তা হয় 4 বছর এবং ক্ষেত্র বিশেষে তা 9 বছরও হতে পারে। প্রজনন ঋতুতে পুরুষ ও স্ত্রী ভালুকের একত্রে থাকার সময়টিও খুব কম। উত্তর গোলার্ধের ভালুক নির্দিষ্ট ঋতুতে মিলিত হলেও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ভালুক সারা বছরই মিলিত হয়। প্রজাতি ভেদে ভালুকের গর্ভধারণকাল সাধারণত 6 থেকে 9 মাসের মতো স্থায়ী হয়। অবাক করা বিষয় হচ্ছে, পুরুষ ভালুক কখনো কখনো তাদের শাবকদের খেয়ে ফেলে, যাতে করে স্ত্রী ভালুকটি পুনরায় ঋতুবতী হয়। দর্শক, এই পড়ন্ত দুপুরবেলা এই সময়টাতে ওরা সাধারণত বিশ্রাম নেয়। আর দেখুন, সে কিন্তু আমার কাছাকাছি চলে আসছে, আমিও তাকে পর্যবেক্ষণ করতে চেষ্টা করছি। দর্শক, এই ফাঁকে ভালুকদের একটি বিস্ময়কর কর্মকাণ্ড সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। ভালুকেরা যখন কোনো প্রাণীকে হত্যা করার পরে তারা কিন্তু কয়েক ধাপে সেই খাবারটিকে খায়। এজন্য তারা প্রথমেই যে কাজটি করে, কিছুক্ষণ খাবারটা খাওয়ার পরে তাকে একটি জায়গায় তারা লুকিয়ে রাখার চেষ্টা করে। এমনকি তারা এতটাই চতুরতার সাথে এই কাজটি করে যে অন্যান্য প্রাণীরা ঘুণাক্ষরেও টের পায় না যে এখানে কোনো মৃত প্রাণী বা কোনো মরদেহ রয়েছে। এক্ষেত্রে তারা কয়েকটি কৌশলকে কাজে লাগায়। যেমন, তারা কখনো কখনো মাটিতে গর্ত করে সেই গর্তের ভেতরে সেই মৃতদেহটিকে পুঁতে রাখে। এছাড়াও তারা লতা পাতা এমনকি পাথর দিয়েও কখনো কখনো সেটিকে আড়াল করতে চেষ্টা করে। শুধু কি তাই, ধরুন কোনো প্রবাহমান পানিতেও, এই যেমন ধরুন নদী, নালা কিংবা কোনো বিল অথবা কোনো খালের ধারে যেখানে পানির প্রবাহ রয়েছে, সেখানেও কিন্তু তারা তাদের শিকারকে সংরক্ষণ করতে চেষ্টা করে। এই যে তাদের শিকার সংরক্ষণের একটি প্রক্রিয়া, এটি কিন্তু প্রাণী জগতে একটি অনন্য আচরণই বলা চলে। ভালুককে সর্বভুক প্রাণী বলা যায়। ভালুকের খাদ্য মূলত প্রজাতি এবং পরিবেশের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। প্রধানত ফলমূল, শাকসবজি ও কীটপতঙ্গ আহার করে থাকলেও ভালুককে মৃত প্রাণীর মাংস খেতেও দেখা যায়। ভালুক দিনে 40 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। দর্শক, ভালুকটা কিন্তু ঘুমাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এখানে বসে বসে অপেক্ষা করছি ওর এই দৃশ্যটিকেই আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এর পেছনেও রয়েছে একটি নিগূঢ় রহস্য। ভালুকেরা মাঝে মাঝেই এই ঘুমের ভান করে। দেখুন, কিছুক্ষণ আগে ঘুমাচ্ছিল, এখনো কিন্তু জেগে গিয়েছে। আর এই কাজটা তারা অনেক বেশি করে যখন কাউকে তারা ফাঁদে ফেলতে চায়, বিশেষ করে তাদের শিকারকে। তারা ঘুমের ভান করে। ঘুমের ভান করলে ছোট ছোট যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তারা মনে করে ভালুক তো ঘুমোচ্ছে, অতএব তারা সীমানার মধ্যে ঢুকে পড়ে, খাবার খেতে শুরু করে। আর অতর্কিত ঠিক সেই সময়টাতেই ভালুক তেড়ে গিয়ে তাদেরকে ধরে ফেলে এবং তার শিকারে পরিণত করে। আগে বলেছি, কিছু ভালুক প্রজাতি যেমন স্পেকটেকল বিয়ার এবং স্লথ বিয়ার, তাদের চোখের চারপাশে স্বতন্ত্র চিহ্ন রয়েছে যা দেখতে চোখের দাগের মতো। বিজ্ঞানীরা মনে করেন এই চিহ্ন বা ছোপগুলি এক ধরনের ছদ্মবেশ হিসেবে কাজ করে। এমনকি এই নকল চোখ শিকারীদের অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। শিকারীর কাছে তখন মনে হয় যে ভালুক তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠিক যেমনটা বাঘের হাত থেকে রক্ষা পেতে সুন্দরবনের বাওয়ালিরা তাদের মুখের পেছনে মুখোশ পরেন, যাতে বাঘ পেছন থেকে আক্রমণ করতে না পারে। প্রজাতি ভেদে গড়ে ভালুকেরা বন্য অবস্থায় 25 বছর এবং বন্দি অবস্থায় প্রায় 40 বছর পর্যন্ত বাঁচতে পারে। ছোটবেলার সেই গল্পটির কথা মনে পড়ছে, ওই যে সেই দুই বন্ধুর গল্প, যারা হাঁটছিল জঙ্গলের মধ্যে দিয়ে। আর হাঁটতে হাঁটতে ঠিক একটা সময় এরকমই প্রকাণ্ড ভয়ঙ্কর এক ভালুকের মুখোমুখি তারা হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় কি করবে তারা বুঝে উঠতে পারছিল না। আপনারা গল্পটি সবাই জানেন, কিন্তু আমি গল্পের যেই মূল বিষয়টি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই বিষয়টি এবার আপনাদেরকে জানাতে চেষ্টা করছি। তো এক বন্ধু যখন বিপদটি টের পেল, তখন কিন্তু সে তাৎক্ষণিকভাবে নিজেকে বাঁচানোর জন্য একটি গাছ দেখে
তরতর করে সেই গাছে উঠে পড়েছিল। আর আরেক বন্ধু যে নাকি গাছে উঠতে পারতো না, সে কিন্তু ঠায় দাঁড়িয়েছিল বন্ধুটির সাহায্যের আশায়। কিন্তু এমনই একটি মরণপণ পরিস্থিতিতে নিজের যান বাঁচানোই যেখানে সবচেয়ে আসল কাজ, সেখানে আরেকজনকে বিপদে ফেলে অনেকটাই স্বার্থপরতার পরিচয় দিয়েছিল সেই বন্ধুটি। যাই হোক, সে তখন নিজেকে বাঁচানোর জন্য তাৎক্ষণিকভাবে একটি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালো। তার মনে পড়ে গেল যে ভালুকেরা নাকি মৃতদেহ স্পর্শ করে না। তাৎক্ষণিকভাবে এই বুদ্ধিটিকে কাজে লাগিয়ে সে মরার ভান করতে চেষ্টা করলো এবং মাটিতে শুয়ে পড়ল। ভালুকটা যখন দেখলো যে এতে প্রাণের কোনো স্পন্দন নেই, তখন সে মানে কেটে পড়ল। আর এভাবেই বন্ধুটি তার জীবন বাঁচিয়েছিল। এই ঘটনা থেকে প্রভাবিত হয়ে আপনিও যদি কখনো ভালুকদের মুখোমুখি হয়ে মরার ভান করে মাটিতে শুয়ে পড়েন, তাহলে বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। কারণ এখানে আপনাকে জানতে হবে, প্রজাতি ভেদে ভালুকেরা ভিন্ন ভিন্ন রকমের আচরণ করে থাকে। এই যেমন কালো ভালুক, এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, ওরা কিন্তু অত্যন্ত ভীতু প্রকৃতির এবং অল্পতেই ওরা ভয় পেয়ে যায়। তাই আপনাকে মৃত খেলা তখনই খেলতে হবে, অর্থাৎ মরে পড়ে থাকার এই অভিনয়টা তখনই করতে হবে আপনি যদি বাদামি বর্ণের কোনো ভালুকের সামনে পড়ে যান, যাদেরকে আমরা গ্রিজলি ভালুক বলে থাকি। তাদের সামনে দাঁড়িয়ে এরকম পরিস্থিতির উদ্ভব হলে আপনি মরা মানুষের ভান করেন, হয়তোবা বেঁচে ফিরতেও পারেন। কারণ তারা এ ধরনের মৃতদেহ স্পর্শ করে না বলেই গবেষণায় এসেছে। কিন্তু এ ধরনের কালো ভালুকের সামনে আপনি যদি কখনো মৃত হয়ে পড়ে থাকার ভান করেন, তাহলে হিতে বিপরীত হতে পারে। আর আরও বেশি ঘটনাটি জোরালো হতে পারে যখন ভালুকের সাথে বাচ্চা বা শাবক থাকে। মা ভালুকেরা অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এ সময়, তার নিজের জীবনের চেয়েও তার শাবকটি বা বাচ্চাটিকে রক্ষার তাগিদে। তাই এখান থেকে আপনাকে যে বিষয়টি জানতে হবে বা এখান থেকে আমাদেরকে যে বিষয়টি সম্পর্কে সচেতন হতে হবে, ভালুক দেখেই মরে পড়ে থাকার অভিনয় নয়। যদি বাদামি বর্ণের ভালুক হয়, হতে পারে মরার ভানটাকে আপনি বেছে নিতে পারেন। কিন্তু কালো বর্ণের ভালুক হলে আপনি কি করবেন? দৌড়াবেন না, সেটিও করবেন না। তারা যখন এক দৃষ্টিতে আপনার দিকে চেয়ে থাকবে, বুঝতে হবে সে বোঝার চেষ্টা করছে আপনি তার কোনো শিকার কিনা। এ সময় আপনি যদি দৌড়ান, তাহলেই সে ভাববে এটি তার শিকার এবং তাৎক্ষণিকভাবে আপনাকে ধরাশায়ী করতে চেষ্টা করবে। তাহলে কি করবেন? সেই বন্ধুটির মতো গাছে উঠে পড়বেন? আপনাকে বলে রাখি, না, এই ভালুকগুলো কিন্তু গাছে ওঠার ব্যাপারে অত্যন্ত পারদর্শী। তাই গাছে উঠে নিজের জীবন বাঁচানো যাবে এটি নিশ্চিতভাবে বলা যায় না। তাহলে কি করবেন? তাহলে যেটি করবেন, আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, হয়তো বা ভালুকটি নিজে থেকেই সরে যাবে। প্রথমে বলেছি তারা অত্যন্ত ভীতু প্রকৃতির। আর না হলে আপনি তার সাথে একেবারে মারামারিতে লিপ্ত হবেন, আপনার হাতের কাছে কোনো লাঠি বা কোনো যন্ত্র। তবে এক্ষেত্রে আপনাকে একটি বিষয় বলে রাখছি, এটি যদি শুধুমাত্র বন্য ভালুক হয়, শুধুমাত্র নিজের প্রাণ রক্ষার তাগিদেই আপনি এই কাজটি করবেন, অহেতুক কোনো প্রাণকে হত্যা করার জন্য নয়। কেননা এই প্রাণীগুলো আমাদের পরিবেশকে এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য তাদের অসামান্য অবদান রয়েছে। তাই যত্রতত্র তাদেরকে তাদের আবাসস্থল ধ্বংস না করে তাদের প্রতি আমাদের সদয় হতে হবে। আর যদি তারা হিংস্র আচরণ করে, আমাদের নিজেদের প্রাণ রক্ষার তাগিদেই আমরা শুধুমাত্র তাদের সাথে যুদ্ধে বা সম্মুখ সমরে লিপ্ত হতে পারি এবং কোনো কোনো ক্ষেত্রে বৈধ অস্ত্র ব্যবহার করতে পারি। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ ভালুকদের খুব কাছাকাছি থেকেছি আর ওদেরকে খুব কাছ থেকে দেখেছি। সব মিলিয়ে নানান অভিজ্ঞতার সঞ্চার করেছি। আমার বিশ্বাস আপনাদেরকে ভালুকদের যে বিস্ময়কর কর্মকাণ্ডগুলো আজকে আমরা দেখাতে চেষ্টা করেছি, সেগুলো বিশ্লেষণ করলে আমরা কিন্তু একটি মহাসত্যের দিকেই ধাবিত হতে পারি। আমাদেরকে বিজ্ঞান দেখিয়ে দিয়েছে তাদের প্রতিটি কর্মকাণ্ড অত্যন্ত বৈজ্ঞানিক এবং বুদ্ধিবৃত্তিক। তাহলে এ ধরনের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের পেছনে নিঃসন্দেহে একজন মহাপ্রজ্ঞাবান এবং বুদ্ধিমান কারোর
হস্তক্ষেপ রয়েছে। নিঃসন্দেহে মহান স্রষ্টাই তাদেরকে এ ধরনের আচরণ শিখিয়েছেন এবং যার কারণেই আজ তারা প্রকৃতিতে টিকে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যই বলতে হয়, আজ আমাদের মতো বুদ্ধিমান মানুষদের কারণেই এই বোবা প্রাণীগুলো, এই অসহায় প্রাণীগুলো অনেকটাই বিপন্ন এবং বিলুপ্তির পর্যায়ে। আমাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তাদেরকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আজ আমরা অনেকটাই হুমকির দিকে ঠেলে দিচ্ছি। আজ তাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলতে চাই, আসুন এদেরকে রক্ষা করতে হবে। প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা মানুষেরাই সবচেয়ে বেশি পারদর্শী, কেননা আমরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান, আমরা আশরাফুল মাখলুকাত। এই যে সৃষ্টির সেরা প্রাণী হিসেবে আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটি স্মরণ করিয়ে দিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। রহস্যময় পৃথিবীর আরও রহস্য নিয়ে পরবর্তী পর্বে আমি শাফায়েত তৌসিফ আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ এটিএন বাংলার পর্দায়। সেই পর্যন্ত মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।